জিওগ্রাফির অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককেই স্বাগতম জানাই। আজকে তোমাদের পড়ানো হবে যে বিভিন্ন প্রকার উপকূলগুলি রয়েছে। যে আমরা এর আগের দিন উপকূল বা কয়েকটা ক্লাস আগে আমরা উপকূল সম্পর্কে জেনেছিলাম। উপকূল, তারপরে তটভূমি বা উপকূল রেখা, এইগুলি সম্পর্কে জেনেছিলাম। আজকে জানব যে বিভিন্ন প্রকার যে উপকূলগুলি রয়েছে, এই উপকূলের শ্রেণী বিভাগগুলি সম্পর্কে। তবু আর একটু বলে নিই যে উপকূল কাকে বলে। স্থলভাগ সমুদ্রে এসে যে স্থানে মিলিত হয়, এই স্থানটাকেই বলা হয় উপকূল। এই স্থানটাকে বলা হয় উপকূল। সমুদ্র স্থলভাগের যে স্থানে এসে মিলিত হয় বা যেখানে মিলিত হয়, যে স্থানটাতে মিলিত হয়, সেই স্থানটাকে বলা হয় উপকূল। আবার উপকূল রেখা কি? এই সমুদ্র স্থলভাগের যে রেখা বরাবর মিলিত হয়, যে রেখা বরাবর মিলিত হয়, বা এটা দৈর্ঘ্যের দিক দিয়ে বলা হয় সমান্তরালে, একে বলা হয় উপকূল রেখা। আর সমুদ্রের এই উপকূল, ধর এটা হচ্ছে সমুদ্র, এটা হচ্ছে সমুদ্রের উপকূল। সমুদ্র থেকে নিচের দিকে জলটা খেলা করে, উপকূল থেকে নিচের দিকে যেটুকু স্থানে জলটা খেলা করে সেটাকে বলা হয় তটভূমি বা শোর লাইন। এতে বিভিন্ন প্রকার তটভূমি সম্পর্কে আগের দিন পড়ানো হয়েছিল, এর আগের ক্লাসগুলোতে। বলা হয় যে উপকূল ভাগের সামনের দিকে অংশ, উপকূল ভাগের সামনের দিকে যেটুকু সমুদ্রের দিকে উন্মুক্ত, সমুদ্রের দিকে যেখানে সমুদ্রের জলটা খেলা, মানে সমুদ্রের জল খেলা করে, জোয়ার ভাটার জলটা নিচে ওঠা নামা করে, সেটুকুকে বলা হয় তটভূমি। আমরা এই জানবো যে এই উপকূলটা, যে উপকূল রয়েছে তার শ্রেণী বিভাগ, মানে কত প্রকারের শ্রেণী উপকূল রয়েছে বা তার শ্রেণী বিভাগগুলো কি কি। তো দুটো আকারের মুখ্য দুটো শ্রেণীতে ভাগ করা যায়। দেখো তোমরা প্রত্যেকেই, যে প্রথমে হচ্ছে ভূ আলোড়নের ফলে উপকূলের শ্রেণী বিভাগ, বা ভূ সংক্ষোভের ফলে উপকূলের শ্রেণী বিভাগ। তো ভূ আলোড়ন কথাটি কি? ভূ আলোড়ন বলতে বোঝায় ভূমিরূপের উত্থান পতন। ভূ মানে কি? পৃথিবী। আলোড়ন মানে কি? আন্দোলিত হওয়া। তো ভূমিকম্পের ফলে ভূপৃষ্ঠ কখনো উপরের দিকে যায়, কখনো নিচের দিকে আসে। এর উপর ভিত্তি করে উপকূলগুলিকে কতগুলি ভাগে ভাগ করা যায়। দেখো প্রথমেই উত্থিত উপকূল। উত্থিত মানে কি? উত্থিত মানে উপরের দিকে ওঠা, তার মানে কোন অংশটা উপরের দিকে ওঠা। এই উত্থিত উপকূলটা কি রকম হয়? ধরো এইরকম ভাবে একটা সমুদ্র ছিল, ভূপৃষ্ঠ ছিল, ভূপৃষ্ঠটা যেখানে সমুদ্র ছিল, এরকম করে কোনো কারণে এই অংশটা, উপকূল ভাগটা উপরের দিকে উঠে গেছে। উপকূল ভাগটা উপরের দিকে উঠে গেছে, জলটা ধরো এই পর্যন্ত ছিল, কোনো কারণে উপকূল ভাগ উপরের দিকে উঠে গেছে, এই অংশটা উপরের দিকে উঠে গেছে। কোনো কারণে মানে কি? ভূসংক্ষোভের ফলে বা ভূ আন্দোলনের ফলে বা ভূমিকম্পের ফলে উপরের দিকে উঠে গেছে। তো এইরকম উপরের দিকে উঠে যাওয়া উপকূলকে তখন জলটা তখন কোথায় অবস্থান করবে? নিচের দিকে অবস্থান করবে। এইটুকু অংশ উন্মুক্ত হয়ে যাবে, আসলে সমুদ্রের জল নিচের দিকে নেমে যাবে। এইরকম ধরনের উপকূলগুলোকে বলা হয় উত্থিত উপকূল। এই উত্থিত উপকূলের কতগুলি বৈশিষ্ট্য রয়েছে। যে উপকূল, সমুদ্রটা প্রথমে এই লেভেল পর্যন্ত ছিল, এখন সমুদ্রের জল নিচের দিকে চলে গেছে, তার মানে কি? এই উপকূল ভাগটা উপরের দিকে উঠে গেছে। আমরা এর আগে পড়েছি যে সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে কিছু ভূমিরূপ দেখতে পাওয়া যায়,
যেমন তরঙ্গ গঠিত মঞ্চ, খাঁজ, এইগুলো দেখতে পাওয়া যায়। তো আমরা এই উপরের অংশে এইটুকু অংশে এই তরঙ্গ গঠিত মঞ্চগুলো আমরা দেখতে পাবো, বা খাঁজগুলো দেখতে পাবো, উপকূলের ভৃগুগুলো দেখতে পাবো। তো তখনই মানে পরিষ্কার হয়ে যাবে যে উপকূল ভাগটা, সমুদ্রটা একসময় এই পর্যন্ত ছিল। না তো এই সমুদ্রের তরঙ্গের ক্ষয়কার্যের ফলে ভূমিরূপগুলো এই উপরের দিকে কিভাবে আসলো। ঠিক এইরকম ধরনের কিছু চিহ্ন দেখে বোঝা যায় যে উপকূল ভাগ উপরের দিকে উঠেছে। তো ভূ আন্দোলনের ফলে কোনো যে উপকূল ধীরে ধীরে, বা ভূ আন্দোলনের ফলে যখন সমুদ্রের উপকূলবর্তী অঞ্চল উপরের দিকে উত্থিত হয়, এমন উপকূলগুলোকে বলা হয় উত্থিত উপকূল। এই উত্থিত উপকূলগুলি আবার কিন্তু টু টাইপের। এগুলো হচ্ছে উত্থিত উচ্চ উপকূল, এগুলো উত্থিত উচ্চ উপকূল। এই উত্থিত উচ্চ উপকূলগুলো কেমন, যে এই উপকূল ভাগটা উপরের দিকে উঠে গেছে। আর তখন কি রকম অবস্থান থাকবে, তখন এইখানে এই খাঁজগুলো বা সমুদ্র তরঙ্গ কর্তৃত মঞ্চগুলো উপরের দিকে অবস্থান করে উপরের দিকে দেখা যাবে। এইরকম ধরনের উপকূলগুলোকে বলছে উত্থিত উচ্চ উপকূল। উপরে ছিল আবার উপরে উঠে গেছে। আর এক নম্বর এগুলো হচ্ছে যে উত্থিত নিম্ন উপকূল। এইগুলো কেমন, যে সমুদ্রের তলদেশটা ধীরে ধীরে উপরের দিকে উঠে গেছে। সমুদ্রের তলদেশটাই ধীরে ধীরে উপরের দিকে উঠে গেছে। সমুদ্রের ধরো এইরকম একটা অবস্থান, আর এটা সমুদ্র। এইটুকু অংশকে বলা হয় মহীসোপান। এটা পুরোটাই সমুদ্র। এইটুকু অংশকে বলা হয় মহীসোপান। এই অংশটা যদি উপরের দিকে উঠে যায়, এই মহীসোপান অঞ্চলটা যদি উপরের দিকে উঠে যায়, তাহলে এটাকে বলা হয় উত্থিত নিম্ন উপকূল। এই অংশটা তখন কিভাবে, সমুদ্রের গভীরতাটা, সমুদ্রটা পিছনের দিকে পিছিয়ে যাবে, এটা উপরের দিকে অবস্থান করবে। এর উচ্চতা কিন্তু তখন জলটা কিছুটা যদি উপরের দিকে উঠে, তাহলে এটার জলের গভীরতা কিন্তু খুবই কমে যায়। এইটুকু অংশে কিন্তু বিভিন্ন ধরনের পুরাদেশীয় বাঁধগুলো সৃষ্টি হতে পারে। যে পুরাদেশীয় বাঁধগুলো তোমরা পড়েছো, এইটুকু অংশে। যদি জেনারেলি এইরকম করে পরীক্ষাতে আসে না যে উত্থিত নিম্ন উপকূল, উত্থিত উচ্চ উপকূল কাকে বলে, জেনারেলি আসে যে উত্থিত উপকূল কাকে বলে, বা চাইতে পারে, উদাহরণ চাইতে পারে। তাহলে ভূমিকম্পের ফলে সমুদ্রের উপকূলবর্তী অঞ্চল যখন উপরের দিকে উঠে যায়, তখন সেই ধরনের উপকূল অঞ্চলকে বলা হয় উত্থিত উপকূল। সেই ধরনের উপকূলকে, যেমন উত্থিত উপকূল বলতে যে আমাদের ভারতবর্ষের যে পূর্ব উপকূল রয়েছে, আমাদের ভারতবর্ষের এই উপকূলটা রয়েছে, এই উপকূলটাকে বলা হয় উত্থিত উপকূল। এটাকে বলা হয় পূর্ব উপকূল। এর দুটো পার্ট রয়েছে পূর্ব উপকূলে। একটা পার্ট এইখানে রয়েছে কৃষ্ণা নদী, এখানে রয়েছে কৃষ্ণা নদী থেকে উপরের অংশে এইটুকু অংশকে বলা হয় উত্তর সরকার উপকূল। আর এইটুকু অংশ থেকে এইটুকু অংশকে, দক্ষিণের অংশকে
এইটুকুকে বলা হয় করমণ্ডল উপকূল। এই দুটো উপকূল, এই দুটো উপকূল হচ্ছে একটা উত্তর সরকার উপকূল আর একটা করমণ্ডল উপকূল। এই দুটো উপকূল উত্থিত উপকূলের উদাহরণ। এরপরে আসি নিমজ্জিত উপকূল। নিমজ্জিত উপকূলগুলো কেমন হয়? ধরো যে এই সমুদ্রটা এক সময় এই বরাবর অবস্থান করত, এই বরাবর অবস্থান করত। তো ওই উপকূলটা কোনো কারণে এটাকে বলা হতো উপকূল। এই উপকূলটা কোনো কারণে ধীরে ধীরে নিচের দিকে বসে গেছে। প্রধান কারণ কি? মেন কারণ হচ্ছে ভূ আন্দোলন বা ভূমিকম্পের ফলে ধীরে ধীরে যখন নিচের দিকে নেমে যায়, তখন সেই ধরনের উপকূলগুলোকে বলা হয় নিমজ্জিত উপকূল। ধরো প্রথমে এইরকম অবস্থানে ছিল, এটা ভূমিরূপ, এটা হচ্ছে উপকূল, এইরকম অবস্থানে ছিল। উপকূল ভাগ যখন নিচের দিকে বসবে তখন জলের উচ্চতা কিন্তু ধীরে ধীরে উপরের দিকে চলে যায়। উপকূল ভাগ নিচের দিকে বসলে সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি পেয়ে যায়। এই স্থলভাগের যে সমস্ত কিছু জায়গা ছিল, স্থলভাগের বেশ কিছু জায়গা কিন্তু সমুদ্রের জল দ্বারা অধিকৃত হয়ে যায়। এই ধরনের উপকূলগুলোকে বলবে নিমজ্জিত উপকূল। তাহলে ভূমিকম্পের ফলে যখন সমুদ্র উপকূল যে সমুদ্রের যে উপকূলটি ধীরে ধীরে নিচের দিকে নামতে নামতে সমুদ্রের জলের তলায় অবস্থান করে, এই ধরনের উপকূলগুলোকে বলা হয় নিমজ্জিত উপকূল। নিমজ্জিত উপকূল বলতে আমাদের ভারতবর্ষের এই যে পশ্চিম দিকের যে উপকূলটা রয়েছে এটাকে বলা হয় পশ্চিম উপকূল। ভারতের পশ্চিম উপকূল। এই পশ্চিম উপকূলের দুটো অংশ মুখ্য নিমজ্জিত উপকূলের উদাহরণ। এইটুকু অংশকে বলা হয় গুজরাট উপকূল, গুজরাট উপকূল। আর এইটুকু অংশকে বলা হয় মহারাষ্ট্র উপকূল, মহারাষ্ট্র উপকূল। এর আর একটা নাম রয়েছে মহারাষ্ট্র উপকূলের, যার নাম কোঙ্কণ উপকূল। এই মহারাষ্ট্র উপকূলেরই আর এক নাম কোঙ্কণ উপকূল, যেটা তোমরা দশম শ্রেণীতে পড়াশোনা করেছো। এই গুজরাট উপকূল বা এটাকে বলতে পারো কচ্ছ উপকূল। কচ্ছ উপকূল বা গুজরাট উপকূল। তোমরা জানো যে গুজরাট উপকূল যেখানে কচ্ছের রণ রয়েছে, যে এই কচ্ছ অংশটা ধীরে ধীরে নিচের দিকে বসে গিয়ে সেখানে সমুদ্রের জল মানে অবনমিত হয়ে সমুদ্রের জল ঢুকে কিন্তু সেখানে কচ্ছের রণ সৃষ্টি হয়েছে, যেখানে লবণাক্ত জলাভূমিগুলি রয়েছে। আর একটা মহারাষ্ট্রের উপকূল, যাকে আবার কোঙ্কণ উপকূল নামে ডাকা হয়। এই দুটি উপকূল কিন্তু এই নিমজ্জিত উপকূলের উদাহরণ। যখন তোমাদের এইটুকু অংশ দেখো, রিয়া উপকূল, যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ও আকৃতি অনুসারে যখন শ্রেণী বিভাগে আসবে, তো এই রিয়া উপকূল, ডালমেশিয়ান উপকূল আর ফিয়র্ড উপকূল, এই তিনটে উপকূল কিন্তু নিমজ্জিত উপকূলের শ্রেণী বিভাগ। নিমজ্জিত উপকূলের শ্রেণী বিভাগগুলো হচ্ছে রিয়া উপকূল, ডালমেশিয়ান উপকূল আর ফিয়র্ড উপকূল। এগুলো পরবর্তীতে পড়ানো হবে পরে। তো এই উপকূলের কিছু বৈশিষ্ট্য রয়েছে নিমজ্জিত উপকূলের। নিমজ্জিত উপকূলের বৈশিষ্ট্য কিরকম? যদি ধরো পাহাড়গুলি অবস্থা, এখানে কিন্তু কিছু কিছু পাহাড় থাকতে পারে। এই পাহাড়গুলো সমুদ্রের জলতলায় ডুবে গিয়ে তার মাথাগুলো কিন্তু দ্বীপের আকারে অবস্থান করবে, এবং সমুদ্রের কিনারায় সমুদ্রের জলের গভীরতা কিন্তু খুব বেশি হবে, যেখানে উত্থিত উপকূলের সমুদ্রের জলের গভীরতা কিন্তু খুবই কম হয়। সমুদ্রের ভেতরে চলে যাবে বহুদূর পর্যন্ত,
সমুদ্রের জলের গভীরতা কিন্তু জেনারেলি কম। যেমন এই পূর্ব উপকূল, এই উপকূলের গভীরতা কম, এই উপকূলের গভীরতা কিন্তু বেশি। যদি এই উপকূলে যাও তাহলে সমুদ্রের কিনারায় কিন্তু পাহাড় দেখতে পাবে, কিন্তু যদি পূর্ব দিকে যাও তাহলে কিন্তু সেখানে সমুদ্র থেকে অনেকটা দূরের দিকে পাহাড় দেখতে পাবে। স্ট্যাম্প যেগুলো তোমাদের পড়িয়েছি এইগুলো কিন্তু এই নিমজ্জিত উপকূলে দেখতে পাওয়া যায়। তরঙ্গ কর্তিত মঞ্চ, তারপরে স্ট্যাম্প, সমুদ্র ভৃগু, এইগুলোতে বেশি দেখতে পাবে। যেমন গোয়ার উপকূলে যদি যাও, এখানে গোয়া রয়েছে, তাহলে সেখানে কিন্তু আর স্ট্যাম্পগুলো দেখতে পাবে, স্ট্যাম্প। এরপরে আছে যৌগিক উপকূল। একটা কথা বলি যে এই নিমজ্জিত উপকূলে কি হয়, নদীর দৈর্ঘ্য কমে যায়। ধরো এখানে এই পর্যন্ত যখন প্রথমে ছিল সমুদ্রটা, তখন নদীটা কিন্তু বড় ছিল, মানে নদীর কিছুটা অংশ কিন্তু সমুদ্রের জল দ্বারা প্লাবিত হয়ে যাবে। ধরো এইটুকু অংশে যদি যে নদীর দৈর্ঘ্য ছিল, সেই নদীর দৈর্ঘ্যটুকু কিন্তু সমুদ্রের জল দ্বারা অধিকৃত হয়ে যায়। এরপরে আসি যৌগিক উপকূল। যৌগিক উপকূল মানে কি, যে উপকূলটা কয়েকবার উত্থান হয়েছে আবার নিচের দিকে নেমেছে, উত্থান পতন উভয় হয়েছে, এই ধরনের উপকূলগুলোকে বলা হয় যৌগিক উপকূল। এইখানে একটা উপকূল রয়েছে, এখানে যে উপকূলটির নাম মালাবার উপকূল, তোমরা প্রত্যেকেই নাম জানো, এরকম রয়েছে মালাবার উপকূল। মালাবার উপকূল এইটুকু স্থানে, বা এখানে এটাকে কেরালা উপকূলও বলা হয়। এইটুকু স্থানে এখানে যে মালাবার উপকূল রয়েছে, এখানে কিন্তু কয়াল দেখতে পাওয়া যায়, কয়াল দেখতে পাওয়া যায়। তোমাদের কয়াল সম্পর্কে কিন্তু পড়ানো হয়েছে যে এইখানে কিছু সমুদ্রের তীরবর্তী অঞ্চলে এইরকম করে কিছু জলাভূমি রয়েছে। এটা সমুদ্রের জল কিন্তু ভিতরের দিকে ঢুকে জলাভূমি সৃষ্টি করেছে। সমুদ্রের পার্শ্ববর্তী যে জলাভূমিগুলি রয়েছে, জলাভূমিগুলোকে বলা হয় কয়াল। এই মালাবার উপকূলে বলা হয় কয়াল। এরকমই বৃহত্তম কয়ালের নাম হচ্ছে ভেম্বানাদ। যেটা তোমরা প্রত্যেকেই জানো, দশম শ্রেণীতে কিন্তু পড়েছ। এখানে কয়ালও আসতে পারে, এই নাদটাও ভেম্বানাদও চাইতে পারে। তারপরে এই যৌগিক উপকূল, একটি যৌগিক উপকূলের উদাহরণ দাও, এইরকম করে পরীক্ষাতে বলতে পারে। তাহলে তোমরা বলবে মালাবার উপকূল। যৌগিক উপকূল কাকে বলে, যে উপকূল একাধিকবার উত্থান পতন হয়েছে, একের বেশি উত্থান পতন হয়েছে। এই একাধিকবার উত্থান পতনের ফলে কিন্তু এর পার্শ্ববর্তী অংশে কিন্তু এই ধরনের জলাভূমিগুলি দেখতে পাওয়া যায়। এরপরে নিরপেক্ষ উপকূল। নিরপেক্ষ উপকূল মানে কি, যে উপকূল কখনো নিমজ্জিতও হয়নি আর কখনো উত্থিতও হয়নি, এমন ধরনের উপকূলগুলোকে বলা হয় নিরপেক্ষ উপকূল। আবার বলছি, যে সমস্ত উপকূলগুলো কোনো ধরনের উত্থান পতন হয়নি, এই ধরনের উপকূলগুলোকে বলা হয় নিরপেক্ষ উপকূল। এই নিরপেক্ষ উপকূল সাধারণত যেহেতু দীর্ঘদিন ধরে উত্থান পতন হয় না, তার জন্য তার গভীরতা কিন্তু ধীরে ধীরে পলি সঞ্চয়ের ফলে কমে যায়, দিয়ে বদ্বীপের সৃষ্টি হয়। আমাদের ভারতবর্ষে যদি আমরা দেখতে যাই ভারতের, তাহলে বদ্বীপ অঞ্চলগুলো রয়েছে। এইখানে রয়েছে গঙ্গা আর ব্রহ্মপুত্রের বদ্বীপ অঞ্চল, এখানে বদ্বীপ অঞ্চল রয়েছে। এইখানে রয়েছে কাবেরীর বদ্বীপ অঞ্চল, এখানে রয়েছে কৃষ্ণা আর গোদাবরীর বদ্বীপ অঞ্চল। এখানে এইটুকু অংশগুলো
নিরপেক্ষ বদ্বীপের নিরপেক্ষ উপকূলের উদাহরণ। গঙ্গা ব্রহ্মপুত্র নদের বদ্বীপ, গঙ্গা গঙ্গা গোদাবরী কৃষ্ণা কাবেরী নদীর বদ্বীপ অঞ্চল নিরপেক্ষ উপকূলের উদাহরণ। এরকম করে উদাহরণ চাইতে পারে পরীক্ষাতে, এক মার্কের উদাহরণও চাইতে পারে, আবার সংজ্ঞাও চাইতে পারে। এরপরে আসি যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ও আকৃতি অনুসারে বা গঠন অনুসারেও বলতে পারে, বা প্রকৃতি অনুসারে বা গঠন অনুসারেও বলতে পারে। এইভাবে যে প্রকৃতি ও গঠন অনুসারে উপকূলের শ্রেণী বিভাগ করো, 5 মার্কে এইরকম করে প্রশ্ন দিতে পারে। শ্রেণী মূলত 3টে: রিয়া উপকূল, ডালমেসিয়ান উপকূল আর ফিয়র্ড উপকূল। প্রথমে রিয়া উপকূল সম্পর্কে আসি। রিয়া রিয়া একটি স্পেনীয় শব্দ যার অর্থ নিমজ্জিত নদী উপত্যকা। নদী উপত্যকা নিমজ্জিত নদী উপত্যকা। আর এর অর্থের ভিতরেই কিন্তু সংজ্ঞা লুকানো রয়েছে। যখন যে উপকূলে তোমরা দেখবে প্রত্যেকটা নদী, যে সমস্ত বহির্বাহিনী নদীগুলো রয়েছে সমুদ্রে গিয়ে পৌঁছায়, তার একটি নির্দিষ্ট মোহনা অঞ্চল রয়েছে। এই মোহনা অঞ্চল সমুদ্রের জলের তলায় নিমজ্জিত হয়ে যায়। আগে বলেছি যে এই সমস্ত উপকূল কিন্তু নিমজ্জিত উপকূলের শ্রেণীবিভাগ। তো কোনো একটা নদীর মোহনা অঞ্চল যদি নিচের দিকে পৌঁছে যায়, বা মোহনা অঞ্চলের মোহনার যে উপকূল ভাগ রয়েছে সেই উপকূল ভাগ যদি নিচের দিকে বসে যায়, তা সেই উপকূল সেই নদীর নিমজ্জিত উপকূলকে বলা হয় রিয়া উপকূল। তো এই উপকূলটা দেখতে কি রকম হয়? দেখতে আমাদের বাড়িতে যে ফানেল রয়েছে বা ফাদল যেটাকে আমরা বলে থাকি, গ্রাম্য ভাষায় বলা হয় কাঁধ বলে থাকি, ঠিক সেই রকম আকৃতির হয়। কিরকম আকৃতি দেখো, ধরো এটা স্থলভাগ, এটা স্থলভাগ, আর এইগুলোতে নদীগুলো এসে মিশেছে, আর এটা সমুদ্র, এটা সমুদ্র। এইটা হচ্ছে নদীর মোহনা অঞ্চল, এটা নদীর মোহনা অঞ্চল। দেখো মোটামুটি ভাবে ফানেল আকৃতির রূপ ধারণ করেছে। যত আমি নদীর দিকে যাব তত কিন্তু সংকীর্ণ হয়ে যাচ্ছে, আর তার গভীরতা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। যত সমুদ্রের দিকে আসবো তার বিস্তার কিন্তু বাড়তে থাকবে, আর সমুদ্রের গভীরতা কিন্তু বাড়তে থাকে। এই ধরনের উপকূলগুলোকে বলছে রিয়া উপকূল। যখন কোনো নদীর মোহনা অঞ্চল বা মোহনার উপকূলবর্তী অঞ্চল সমুদ্রের তলদেশে ধীরে ধীরে নিমজ্জিত হয়, এমন ধরনের উপকূলগুলোকে বলা হয় রিয়া উপকূল। প্রথমে এই অর্থটা লিখবে, রিয়ার একটি স্পেনীয় শব্দ। রিয়া একটি স্পেনীয় মানে কি, স্পেন দেশের যে ভাষা রয়েছে সেই দেশেরই মানে ভাষা অনুসারে কিন্তু বলা হয়। সেই ভাষা স্পেনীয় শব্দ রিয়া কথার অর্থ নিমজ্জিত নদী উপত্যকা। তো একটি উদাহরণ চাইতে পারে যে একটি রিয়া উপকূলের উদাহরণ দাও, এইরকম করে চাইতেই পারে। আয়ারল্যান্ড নামে একটি দেশ রয়েছে ব্রিটেনের পাশে প্রশান্ত আটলান্টিক মহাসাগরে। আয়ারল্যান্ডের দক্ষিণ পশ্চিম উপকূল, আয়ারল্যান্ডের দক্ষিণ পশ্চিম উপকূল, দক্ষিণ পশ্চিম উপকূল। তারপরে আরো রয়েছে যেমন জাপান উপকূল,
জাপান উপকূল, তারপর আরো রয়েছে যেমন ফ্রান্স উপকূল, ফ্রান্সের উপকূল, এই উপকূলগুলি কিন্তু রিয়া উপকূলের উদাহরণ। আবার বলছি, রিয়া একটি স্পেনীয় শব্দ যার অর্থ নিমজ্জিত নদী উপত্যকা। তাহলে নদী উপত্যকা, নদীর মোহনা অঞ্চল, নদীর মোহনার উপকূলবর্তী অঞ্চল যদি সমুদ্রের তলদেশে নিমজ্জিত হয়, তাহলে এই নিমজ্জিত উপকূলকেই বলা হয় রিয়া উপকূল। আর রিয়া উপকূলের উদাহরণ আয়ারল্যান্ডের দক্ষিণ পশ্চিম উপকূল, তারপরে জাপান উপকূল, তারপরে ফ্রান্সের উপকূল। এই উপকূলের মূল উল্লেখযোগ্য কতগুলি বৈশিষ্ট্য, যে এখানে এই উপকূলটি হবে ফানেল আকৃতির। সমুদ্রের দিকে যত যাবে তার প্রস্তারটা কিন্তু বাড়তে থাকবে এবং গভীরতাও বাড়তে থাকবে। আর এই সমস্ত অংশে কিন্তু আবার পাহাড় পার্বত্য অঞ্চলও থাকতে পারে। এই সমস্ত উপকূলে নদীর দৈর্ঘ্য ছোট হয়ে যায়। এরপরে আসি ডালমেশিয়ান উপকূল। এই ডালমেশিয়ান কথাটি এসেছে ডালমেশিয়া নামে একটি অঞ্চলের নামানুসারে। এই অঞ্চলটি রয়েছে ভূমধ্যসাগরের পার্শ্ববর্তী একটি ছোট সাগর রয়েছে অ্যাড্রিয়াটিক সাগর, উত্তর দিকে রয়েছে ভূমধ্যসাগরের। এই অ্যাড্রিয়াটিক সাগরের পার্শ্ববর্তী একটি দেশ যার নাম যুগোস্লাভিয়া। এই যুগোস্লাভিয়া বা স্লোভেনিয়া শব্দ থেকে এই ডালমেশিয়ান কথাটি এসেছে। ডালমেশিয়ান উপকূল কাকে বলে? যখন কোনো একটি উপকূলবর্তী অঞ্চলে সমান্তরাল ভাবে কতগুলি পাহাড় বা পার্বত্য অঞ্চল অবস্থান করবে, আর পাহাড়ের উপকূল ভাগ ধীরে ধীরে নিচের দিকে বসে যাবে। যদি কোনো পাহাড় বা পার্বত্য উপকূল, পাহাড় বা পার্বত্য উপকূল যদি নিচের দিকে বসে যায়, তাহলে যে উপকূলটি সৃষ্টি করে সেই উপকূলটাকে বলা হয় ডালমেশিয়ান উপকূল। এই ডালমেশিয়ান উপকূলগুলো কেমন? যে ধরো এইরকম ধরনের পাহাড় পার্বত্য অঞ্চল অবস্থান করছে, এরকম ধরনের পাহাড়ি পার্বত্য অঞ্চল রয়েছে, আর এইরকম ধরনের নদীগুলো কিন্তু সমুদ্র কিন্তু ভেতরের দিকে ঢুকে যাবে। ধরো এরকম করে স্থলভাগ রয়েছে, সমুদ্র কিন্তু ডুবে যায়। এরকম ধরনের উপকূলের সমান্তরালে পাহাড়ি বা পার্বত্য অঞ্চলগুলো অবস্থান করবে, তখন সমুদ্রের জল কিন্তু উপত্যকাগুলিতে ঢুকে যাবে, উপত্যকাগুলিতে ঢুকে যায়। সমুদ্রের কিছু কিছু পার্শ্ববর্তী পাহাড়গুলো কিন্তু এতে জলের তলায় ডুবে যায়। জলের তলায় ডুবে তার মাথাগুলো কিন্তু উঁচু দ্বীপের আকারে অবস্থান করে। এই পাহাড়ি বা পার্বত্য অঞ্চলটি সমান্তরালে অবস্থিত হয়, উপকূলের সমান্তরালে, আর ধীরে ধীরে উপকূল ভাগ নিচের ভূমিকম্পের ফলে নিচের দিকে বসে যায়। তো সমুদ্রের পার্শ্ববর্তী যে সমস্ত বা উপকূলের সম্মুখভাগে যে সমস্ত পাহাড়গুলো অবস্থান করে, সেইগুলো জলের তলায় ডুবে যায়। তার মাথাগুলো কিন্তু ছোট ছোট দ্বীপের আকারে অবস্থান করে। উপকূল ভাগগুলো কিন্তু এইরকম আকৃতির হয়। তো ডালমেশিয়ান উপকূলের উদাহরণ হয়তো পরীক্ষাতে চাইতেই পারে যে ডালমেশিয়ান উপকূলের উদাহরণ দাও, তাহলে যুগোস্লাভিয়ার উপকূল বলতে পারো। অ্যাড্রিয়াটিক উপসাগরের পরীক্ষাতে এরকম আসতে পারে, অ্যাড্রিয়াটিক সাগরের পার্শ্ববর্তী যুগোস্লাভিয়ার উপকূল।
এরকম করে এটা দিতে পারো উদাহরণটা, যে অ্যাড্রিয়াটিক সাগরের পার্শ্ববর্তী যুগোস্লাভিয়া উপকূলে একটি ডালমেশিয়ান উপকূলের উদাহরণ। সংজ্ঞাগুলো খুব ছোট করে লিখবে, 1 মার্কের করে হয়তো আসতে পারে, আসবেই এটুকুর মধ্যে, কিন্তু অবশ্যই একটা পরীক্ষাতে আসবেই 1 মার্কের। আর 5 মার্কেরও আসতে পারে যে উপকূলের শ্রেণী বিভাগ করে দেখাও, তাহলে কিন্তু এইরকম করে 2টো শ্রেণী বিভাগ করে দেখাতে হবে। আর সংজ্ঞা বলতে হবে, 2-1টা বৈশিষ্ট্য আর একটা করে উদাহরণ, তাহলেই কিন্তু হবে। আবার বলছি, সমুদ্রের সমান্তরালে অবস্থিত কোনো পাহাড়ি বা পার্বত্য অঞ্চল যদি ভূসংখ্য বা ভূমিকম্পের ফলে নিচের দিকে বসে যায়, তাহলে সেই উপকূলকে বলা হয় ডালমেশিয়ান উপকূল। ডালমেশিয়ান কথাটি ডালমেশিয়া থেকে এসেছে, একটি যুগোস্লোভেনীয় শব্দ থেকে বা স্লোভেনীয় শব্দ থেকে। এই উদাহরণটা দিবে যে অ্যাড্রিয়াটিক সাগরের পার্শ্ববর্তী যুগোস্লাভিয়ার উপকূল একটি ডালমেশিয়ান উপকূলের উদাহরণ। এরপরে আসি ফিয়র্ড উপকূল। এই ফিয়র্ড কথাটি কিন্তু তোমরা পড়াশোনা করেছো। ফিয়র্ড একটি নরওয়েজীয় শব্দ। নরওয়েজীয় শব্দ। এই ফিয়র্ড কথাটির অর্থ হলো নিমজ্জিত হিম। এই ফিয়র্ড কথাটির অর্থ হলো নিমজ্জিত হিমবাহ উপত্যকা। নিমজ্জিত হিমবাহ উপত্যকা তার মানে কি, উচ্চ অক্ষাংশের দিকে মেরু অঞ্চলে, যেখানে সরাসরি ভূপৃষ্ঠের সরাসরি যেখানে নদী অনুপস্থিত রয়েছে, প্রধানত হিমবাহের আধিক্য রয়েছে, হিমবাহগুলি বা বরফগুলি সরাসরি সমুদ্রে গিয়ে মিশে, এইরকম সিচুয়েশনে নদী যেটা দিয়ে প্রবাহিত হয়, যে গর্ত দিয়ে থাকা বলা হয় নদী উপত্যকা, আর হিমবাহ যে গর্ত দিয়ে প্রবাহিত হবে সেই গর্তটাকে বলবে হিমবাহ উপত্যকা। এই হিমবাহ একটা নির্দিষ্ট উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়, বরফগুলো যখন উপর থেকে নিচের দিকে প্রবাহিত হয় তখন একটা গর্ত করে, যে গর্তের মধ্য দিয়ে সে প্রবাহিত হয়, সেই গর্তটাকে বলা হয় হিমবাহ উপত্যকা। তো এই হিমবাহ উপত্যকাগুলি জলের তলায় অবস্থান করবে। এই জলের তলায় হিমবাহ দ্বারা সৃষ্টি করা বা কাটা উপত্যকাগুলোকে বলবে ফিয়র্ড। এইগুলো কি রকম আকারের হয়, যে একটি হিমবাহ যখন ধীরে ধীরে সমুদ্রে গিয়ে মিশবে, ধীরে ধীরে সমুদ্রে গিয়ে মিশবে, আর সমুদ্রে মিশতে গিয়েই কিন্তু ইউ আকৃতির হিমবাহ উপত্যকা বা হিমদ্রোণী সৃষ্টি করবে, যেটা তোমরা 10ম শ্রেণীতে পড়েছ। এই ইউ আকৃতির উপত্যকাগুলি যখন সমুদ্রের জল দ্বারা অধিকৃত হয়ে যায়, তার মানে কি, যখন উপকূলবর্তী অঞ্চলটি নিচের দিকে বসে যায়, তখন এই উপকূলবর্তী অঞ্চলে জল কিন্তু ভেতরের দিকে ঢুকে যায়। এইগুলো কি রকম আকৃতির হয়, ধরো এইরকম ধরনের একটা পাহাড়ি বা পার্বত্য অঞ্চল রয়েছে, এটা দিয়ে একটা হিমবাহ বয়ে আসছে, আর এই হিমবাহ একটা গর্ত থাকবে, যেটাকে বলবে হিমবাহ উপত্যকা বা হিমদ্রোণী। এই হিমদ্রোণী কি করবে, সমুদ্রের জলের তলায় ডুবে থাকবে, এটা সমুদ্রের দ্বারা অধিকৃত হয়েছে। এটা হচ্ছে পাহাড় বা পার্বত্য অঞ্চল, আর এটা হিমবাহ। এইটুকু অংশ, এইটুকু অর্ধেকটা অর্ধনিমজ্জিত হিমবাহ উপত্যকাকে বলা হয় ফিয়র্ড। সংজ্ঞাটা কিন্তু ঠিক এইরকম হয়, অর্ধনিমজ্জিত হিমবাহ উপত্যকাকে বলা হয়, সমুদ্রের মোহনা অঞ্চলে অর্ধনিমজ্জিত হিমবাহ উপত্যকাকে বলা হয় ফিয়র্ড। এই ফিয়র্ড, এই সমুদ্রের উপত্যকাটি আরেকটু এগিয়ে অবস্থান করছিল, যখন উপকূলবর্তী অঞ্চল নিচের দিকে বসেছে, তখন কিন্তু ওই যে হিমবাহর যে উপত্যকাটা ছিল, যেটা দিয়ে বরফ বয়ে আসতো, সেইটুকু কিন্তু সমুদ্রের জল দ্বারা অধিকৃত হয়ে যায়। এইরকম ধরনের এইটুকু অংশকেই বলা হয়
ফিয়র্ড, এইটুকু অংশকে বলা হয় ফিয়র্ড। এইটুকু অংশকে বলা হয় ফিয়র্ড। তো পরীক্ষাতে আসতেই পারে একটি ফিয়র্ড উপকূলের নাম লিখো এরকম করে। তাহলে নরওয়ের উপকূল, নরওয়ের উপকূল, তারপর আরো রয়েছে যেমন সুইডেনের উপকূল, নরওয়ে নামে একটি দেশ রয়েছে, সুইডেন নামে একটি দেশ রয়েছে, স্ক্যান্ডিনেভিয়ার দেশ এই দেশগুলো, ইউরোপের উত্তরাংশে রয়েছে। আরও যেমন নিউজিল্যান্ডের উপকূল, তারপরে কানাডার উপকূল, এইগুলো কিন্তু এই ফিয়র্ড উপকূলের উদাহরণ। আরো কিছু কিছু প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে, যেমন যে ফিয়র্ডের দেশ কাকে বলা হয়। যেমন নরওয়েকে বলা হয় ফিয়র্ডের দেশ, এই নরওয়েকে বলা হয় ফিয়র্ডের দেশ। যেমন মানে এই নরওয়েতে ফিয়র্ডের পরিমাণগুলো বেশি, তার জন্য নরওয়েকে বলা হয় ফিয়র্ডের দেশ। তারপরে বলতে পারে যে বিশ্বের বৃহত্তম ফিয়র্ডের নাম কি, তাহলে সজনে, বৃহত্তম ফিয়র্ডের নাম সজনে, সজনে, যেটা তোমরা দশম শ্রেণীতে পড়েছো। এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসতে পারে। যাই হোক, এইটুকু অংশ তোমরা একটু ভালো করে পড়াশোনা করো এবং তোমাদের প্রত্যেকের কাছে বই রয়েছে। যদি কোনো অসুবিধা হয় তাহলে জানাতে পারো বা বলতে পারো যে অংশটা হয়তো বুঝতে পারোনি বা বুঝতে পারছো না। আজকের মতো এই পর্যন্তই।